ওয়েলকাম টু অর্কিড বাংলাদেশ। আজকে আপনাদেরকে দেখাবো ক্যাটলিয়া অর্কিড কেন এমটি শীট প্রডিউস করে, মানে এমন যে এনভেলপটা এটাতে কেন ফ্লাওয়ার আসে না অথবা বাড কেন ব্লাস্ট হয় বা বাডগুলো কেন নষ্ট হয়ে যায়। আপনারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে নতুন ভিডিও রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ। তো শুরু করছি আজকের পর্ব। আপনাদেরকে আগেই বলেছি যে ক্যাটলিয়া অর্কিডের কেন এই শীটটাতে ফ্লাওয়ার আসে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা শীট আছে, ফ্লাওয়ার শীট আছে, একটা এনভেলপের মতো। আর এই যে শীটটি দেখতে পাচ্ছেন এটিতে অলরেডি ফ্লাওয়ার এসেছিল এবং ফ্লাওয়ারটি অলরেডি ঝরেও গিয়েছে। এখন আপনাদেরকে বলবো ফ্লাওয়ার শীটটা আসলে কী। ফ্লাওয়ার শীটটা হচ্ছে এক ধরনের প্রোটেক্টিভ কোটিং বলতে পারেন অথবা প্রোটেকশন, ফ্লাওয়ার স্পাইকটাকে রক্ষা করার জন্য। আপনারা যদি খেয়াল করে দেখেন যে এই যে শীটটি বেরিয়েছিল এটি নতুন ক্যাটলের যে পাতাটা বের হয় ওটা পাতার মতোই বের হয়েছে এবং এইটার ভিতরেই ফ্লাওয়ার স্পাইকটা হবে আস্তে আস্তে। অনেক সময় দেখা যায় যে আমাদের যদি ড্যান্ড্রোবিয়াম অথবা আপনার ফ্যালেনোপসিস অন্যান্য যেগুলো অর্কিডের ফ্লাওয়ার শেড আসে না অথবা এই প্রোটেক্টিভ কভারটা থাকে না, ওইগুলোর ফুলটাকে বা যে ফ্লাওয়ার স্পাইকটাকে বিভিন্ন পোকামাকড় অথবা মিলবাগ সহ বিভিন্ন রকম ইনসেক্ট এসে ওটিকে খেয়ে ফেলে অথবা ছিদ্র করে ফেলে। কারণ হচ্ছে এই পুরো অর্কিডের মধ্যে সবচেয়ে বেশি নিউট্রিয়েন্ট থাকে হচ্ছে ফ্লাওয়ার স্পাইকগুলোতে। যেহেতু এটাতে অনেক রকম নিউট্রিয়েন্ট মিনারেল স্যাপ থাকে, মানে অনেকটা মধুর মতো কিছু জিনিস থাকে, এই জন্য এটা পোকামাকড়কে অনেক আকর্ষণ করে। এবং পোকামাকড় ছাড়াও আপনার হচ্ছে আলো, তারপরে হিউমিডিটি এবং টেম্পারেচার থেকেও ফ্লাওয়ার স্পাইকটিকে আপনার রক্ষা করে ফ্লাওয়ার শেডটি। অর্কিডের মেইন উদ্দেশ্য হচ্ছে ফ্লাওয়ার প্রডিউস করা এবং ফ্লাওয়ার প্রোডাকশনের মাধ্যমে এর বংশবৃদ্ধি করা। এই শীটটি মেকশিওর করে যে ফ্লাওয়ারটা যেন অবশ্যই ঠিকমতো বের হয় এবং এই অর্কিডটি ঠিকমতো প্রোপাগেট করে আরও বেশি পরিমাণে তার বংশবৃদ্ধি করতে পারে। এখন আপনাদেরকে জানাবো কোন কোন অর্কিডে এই ধরনের ফ্লাওয়ার শীট হয়। শুধুমাত্র ক্যাটলিয়াতে কিন্তু হয় না, পাপিও পেডিলাম অথবা লেডি স্লিপার অর্কিডেও কিন্তু এই ধরনের ফ্লাওয়ার শীট হয়। এছাড়া আপনার অর্কিড ছাড়াও কিছু কিছু ফুলে হয়, যেমন কিছু লিলিতেও হয়। এছাড়া আরও কিছু অর্কিডে এই ধরনের ফ্লাওয়ার শীট ডেভেলপ করে থাকে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ক্যাটলিয়া এবং ক্যাটলিয়ার হাইব্রিড যেমন ভাসা ক্যাটলিয়া প্ল্যান্টগুলোতে এই ধরনের শীট দেখা যায়। এখন প্রশ্ন হচ্ছে যে অনেকেই বলে থাকেন এইটা থেকে ফুল বের হতে বা এটা ম্যাচিউর হতে কতদিন লাগে। এটা নির্ভর করবে আপনার কী ধরনের ক্যাটলিয়া অর্কিড আপনার এটা কি কোনো স্পেসিস অথবা এটা কি কোনো ধরনের হাইব্রিড ক্যাটলিয়া নাকি। কিন্তু সব ধরনের ক্যাটলিয়াতে কিন্তু ফ্লাওয়ার শীট আসবে না, অনেকগুলোতে ডাইরেক্টও ফুল প্রডিউস করে থাকে কিছু হাইব্রিডে। সাধারণত 1 মাস থেকে 5 মাস, কোনো কোনো ক্ষেত্রে 1 বছর লাগতে পারে এই শীট থেকে ফ্লাওয়ার প্রডিউস মানে স্পাইকটা বের হতে। এই জন্য আপনার মনে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, কারণ অনেক সময় লম্বা সময় থাকতে পারে। অনেকে প্রশ্ন করে থাকেন যে আমার ফ্লাওয়ার শীটটি কি নষ্ট হয়ে গেল কিনা, এটা কি আমার মারা গেল কিনা বা এটা শুকিয়ে গেল কিনা, আমি ছিঁড়ে ফেলবো কিনা। এই ফ্লাওয়ার শীটের কালারটা কেমন থাকবে আপনারা যদি খেয়াল করে দেখেন একটা ইয়েলো টাইপের। এইখানে যেটাতে ফ্লাওয়ার হয়ে গিয়েছে এটা অনেকটা খয়েরি ধরনের, কিন্তু যখন ফ্লাওয়ার এটা থেকে বের হয়েছিল তখন এটা অনেকটা খয়েরি টাইপের ছিল। এই জন্য এটার কি কালার হবে, আবার এখানে যদি একটা খেয়াল করে দেখেন নতুন একটা ডেভেলপ করছে, এটা একটা সবুজ টাইপের হালকা, এবং এটা যখনই ম্যাচিউর হতে থাকবে আস্তে আস্তে কালারটা হালকা হবে। এখানে একটা দেখেন এটা শেষ হয়ে গিয়েছে, এটা একদম গাঢ় খয়েরি এবং এটা একদম পেপারি থিন হয়ে হাতে চলে আসছে ধরলে। এই জন্য আপনার হেলদি মানে সুস্থ শীতের কালার কেমন হবে এটা বলা কষ্ট, এটা প্রজাতির উপর নির্ভর করে কোনটার কালার কেমন হবে। এখন অনেকেই বলে থাকেন যে আপনার এটার ভিতর থেকে বছরখানেক হয়ে গেল কিছু বের হচ্ছে না। এটা একটা কারণ হচ্ছে আমরা এটাকে বলি ব্লাইন্ড শীট, মানে এই শীটটার ভিতর থেকে কোনো কিছু বের হচ্ছে না। এটা হওয়ার অনেক রকম কারণ থাকে, অনেক সময় এটা নর্মাল ব্যাপারও হয়। যেমন আপনার অর্কিডটি যদি প্রথমবারের মতো ফুল এসে থাকে, ওই ক্ষেত্রে প্রথমবার এমন শীত প্রডিউস করতে পারে যেটিতে কোনো ফ্লাওয়ার থাকবে না। এই অর্কিডটি একটি ক্লোন অর্কিড ছিল, ক্লোন থেকে গ্রো করা, এবং এইটি ছিল এটার প্রথম শীট, এটাতে কোনো ফ্লাওয়ার আসেনি এবং এটা খুবই নর্মাল, এটিতে আপনার কোনো উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। এছাড়াও যদি আপনার অর্কিডে অলরেডি ফুল এসে থাকে এবং এরপরেও যদি এমন এমটি ফ্লাওয়ার শীত আসে, তাহলে এটা কেন এসেছে, এটার কিছু কিছু কারণ থাকে। যেমন অর্কিড তার এনার্জিগুলো
এই ধরনের প্রিসুডো বাল্বে স্টোর করে রাখে। এখন আপনার অর্কিডে যদি এনাফ এনার্জি না থাকে, মানে রুট সিস্টেম যদি ভালো না থাকে, তখন তারা এই প্রিসুডো বাল্ব থেকে এনার্জি নিয়ে আপনার যেটাতে ফ্লাওয়ার স্পাইক গ্রো করছে ওইখানে গ্রো করার চেষ্টা করবে। কিন্তু তারপরেও যদি এনাফ আপনার যদি এনার্জি সে ক্রিয়েট না করতে পারে, ওই ক্ষেত্রে মানে অর্কিডটা যেটি করবে ওই ক্ষেত্রে এই ফ্লাওয়ার স্পাইকটা ডেভেলপ করা বন্ধ করে দিবে। কারণ তার প্রধান লক্ষ্য হবে অর্কিডটিকে রক্ষা করা ফ্লাওয়ারের থেকে। কারণ অর্কিড রক্ষা করতে পারলে সে নেক্সট সিজনে আরেকটি ফ্লাওয়ার স্পাইক প্রডিউস করতে পারবে বা অর্কিড শীট প্রডিউস করতে পারবে। এই জন্য তার প্রথম টার্গেট হবে ফ্লাওয়ার স্পাইক বন্ধ করে দিয়ে প্লান্টটাকে রক্ষা করা। যেহেতু আপনার এখানে এনাফ এনার্জি নাই, এনার্জি কীভাবে ক্রিয়েট করতে হয়? প্লান্টের এনার্জি ক্রিয়েট করার জন্য প্রথমে থাকতে হবে ভালো রুট সিস্টেম, এবং এরপরে আপনাকে দিতে হবে ভালো ধরনের হাই নাইট্রেট বেস অর্কিড ফার্টিলাইজার, নর্মাল ফার্টিলাইজার। যেমন এখানে দেখবেন 20, 14, 13, এবং এই ফার্টিলাইজারটি পুরোটাই নাইট্রেট বেস। এবং আপনারা যদি খেয়াল করে দেখেন, এখানে লেখা আছে আমেরিকান অর্কিড সোসাইটি এন্ডোর্স বাই, এবং এইটার সঙ্গে সঙ্গে আপনাকে দিতে হবে এই ধরনের একটা ব্লুম ফার্টিলাইজার। আর আপনারা যদি কেউ গ্র্যানুলার ফার্টিলাইজার ব্যবহার না করতে চান, ওই ক্ষেত্রে আপনারা লিকুইড ফার্টিলাইজার দিতে পারেন এই ধরনের, এটাও নাইট্রেট বেস একটা ফার্টিলাইজার, অথবা এই ধরনের লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন। এখন আপনারা অনেকেই বলে থাকেন ব্লুম ফার্টিলাইজার আপনারা কেন দেবেন? ব্লুম ফার্টিলাইজার দেওয়ার কারণ হচ্ছে আপনারা যদি শুধু এই ফার্টিলাইজারটা দেন, তাহলে যেটি করবে প্লান্টটা খুব সুন্দর সুন্দর সবুজ পাতা এবং খুব অনেক শিকড় গ্রো করবে। ওই ক্ষেত্রে সে শুধু পাতা গ্রো করার দিকে মনোযোগ দিবে, সে ফুল ফুটাবে না। যখনই আপনারা মাসে একবার করে ব্লুম এবং 3 বার আপনার গ্রো ফার্টিলাইজারটি দিবেন, তখন ওই সাইকেলটি ব্রেক করবে এবং সে গ্রো করবে এবং একই সঙ্গে ফুলটা প্রডিউস করার দিকেও সে মনোযোগ দিবে। আপনারা যদি ফার্টিলাইজার টিপস সম্বন্ধে জানতে চান, কীভাবে ফার্টিলাইজার দিবেন, ফার্টিলাইজার সম্বন্ধে আমাদের ভিডিও আছে চ্যানেলে, এবং ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। এরপরেও আমরা এই ক্যাটলিয়ার ফার্টিলাইজার নিয়ে স্পেশাল ভিডিও আমরা কিছুদিনের মধ্যেই আপনাদেরকে চ্যানেলে দিব। আপনারা যদি খেয়াল করে দেখেন, এই যে দেখবেন এখানে নতুন গ্রো বের হচ্ছে এবং এই প্লান্টটি বেশ হেলদি। এই জন্য এটি সবসময় দেখা যায় বছরে 2 থেকে 3টি নতুন গ্রো বের হয়। তারপরে আরেকটি রিজন হচ্ছে আপনার প্লান্টে এনাফ হিউমিডিটি পাচ্ছে না। মানে এমন ফাঁকা শীত আসার একটা কারণ হচ্ছে যদি আপনার অলরেডি ফুল ফুটা থাকে, হিউমিডিটি ঠিক মতো নেই। আপনারা যদি এই হিউমিডিটি মিটারটি দেখেন, খেয়াল করে দেখবেন এখানে হিউমিডিটি আছে 65% এবং বাতাসের টেম্পারেচার হচ্ছে 25.1 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি আপনার হিউমিডিটি কম থাকে, একটু ড্রাই থাকে, 65% ভালো হিউমিডিটি, কিন্তু এর নিচে যদি নেমে যায় 50 চলে আসে, ওই ক্ষেত্রে আপনার এই শীতের ভিতরে আপনার ঠিকমতো ফ্লাওয়ার স্পাইকটা গ্রো করবে না। কারণ হচ্ছে ফ্লাওয়ার স্পাইক গ্রো করার জন্য ক্যাটলিয়া অর্কিডে অনেক পরিমাণে পানির প্রয়োজন হয়। যেহেতু আপনার নতুন গ্রোথের জন্য পানি এবং আলোটা হচ্ছে একটা মেইন শক্তি যোগায় আপনার অর্কিডটাকে, এই জন্য পানি যদি ঠিকমতো না পায়, এবং পানির আরেকটা উৎস হচ্ছে হিউমিডিটি যদি কমে যায়, ওই ক্ষেত্রে এটার ভিতরে ঠিকমতো ফ্লাওয়ার স্পাইকটা গ্রো করে না। এরপরে আরেকটা জিনিস হচ্ছে বিভিন্ন রকমের পোকামাকড় একটা কারণ হয়ে থাকে। আমরা অনেক সময় পোকামাকড় উপরে দেখতে পাই না, কিন্তু মিডিয়ার ভিতরে অনেক সময় অনেক ধরনের পোকামাকড় প্লান্টার শিকড়টা নষ্ট করে ফেলে। অথবা এমন জায়গায় হয় আপনার হয়তো এই 2 পাতার ভিতর দিয়ে এখানে গ্রো করে এই মিলিবাগ সহ টিপস সহ কিছু বিভিন্ন ধরনের বাগ থাকে, এবং তারা ওইখান থেকে আপনার এই প্লান্টের স্যাপ অথবা রসটা খেয়ে ফেলে। এর ফলে দেখা যায় এই প্রিসোড বাল্ব থেকে যেই ফ্লাওয়ার স্পাইকটা গ্রো করার কথা ছিল, এটার ভিতরে ঠিকমতো গ্রো করতে পারে না। এই জন্য আপনারা অবশ্যই খেয়াল করবেন, এবং যদি দরকার হয় এই যে শুকনো পার্টটা আছে এটা খুলে পরিষ্কার করে দিতে পারেন। যদিও এটা করার সময় সাবধান থাকবেন যেন এটা ক্ষতি না হয়। যদি আপনার অর্কিডে এই ধরনের পোকামাকড় থাকে, না হলে দরকার নেই। এখন আমরা আপনাদেরকে বলবো যে কিভাবে আপনারা এই বার্ড ব্লাস্ট অথবা এটার ভিতরে কোনো স্পাইক যেটা আসছে না এটা কীভাবে প্রিভেন্ট করতে পারেন, বা অথবা আপনারা কীভাবে বার্ডটা ফ্লাওয়ার স্পাইকটা আনতে পারেন ভিতরে। আমাদের ক্যাটলিয়া অর্কিডের একটি গ্রোয়িং ভিডিও আছে 2টো,
আপনারা দেখে নেবেন এবং ফিউচারে আমরা আরও একটি ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো, আরও কমপ্লিট গাইড সহ, যেটা আপনাদের আরও কাজে লাগবে বলে আশা করি। যেহেতু ক্যাটলিয়া অর্কিডের একটা গ্রোয়িং টেম্পারেচার এবং একটা হিউমিডিটি আছে, আমাদের আগের ভিডিও বলা আছে, দেখে নেবেন। তারপর আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা যদি খেয়াল করে দেখেন এখানে টেম্পারেচার 25 এবং হিউমিডিটি হচ্ছে 65%। এটা একটা আদর্শ টেম্পারেচার এবং হিউমিডিটি এই প্লান্টটা গ্রো করার জন্য। এখন প্রথমে যেটা করবেন, পানি। ক্যাটলিয়া অর্কিড ফেলেনোসিস অর্কিড থেকে একটু পানির প্রয়োজন বেশি হয়, যদিও পানি দেওয়ার মাঝখানে একটু শুকিয়ে গেলে ভালো হয়, কিন্তু এটাতে আপনার পানির পরিমাণটা ফেলেনোসিস অর্কিড থেকে অবশ্যই বেশি প্রয়োজন হবে। তারপরে দরকার হচ্ছে এয়ার সার্কুলেশন। প্লান্টটা যদি এমন জায়গায় থাকে যেখানে বাতাস সার্কুলেট করে না ঠিকমতো, ভ্যাপসা জায়গা, তাহলে যেটা হবে, আপনার পানি দেওয়ার পরে এটার ভিতরে মিডিয়াটা শুকাবে না ঠিকমতো এবং এই প্লান্ট এটা স্ট্রেসে চলে যাবে। স্ট্রেসে গেলে এই ভিতরে ফ্লাওয়ার স্পাইকটা ঠিকমতো গ্রো করবে না। আপনারা যদি ওই ধরনের জায়গায় গ্রো করেন তবে অবশ্যই টেবিল ফ্যান পানি দেওয়ার পরে ছেড়ে দিবেন, ঘন্টা 2 ছেড়ে রাখলে প্লান্টটার এখানে বাতাস ফ্লো করবে। আর যদি মাঝে মাঝে দেখেন যে একটু গুমোট হয়ে গিয়েছে বা গ্যাস জমে গিয়েছে, ওই ক্ষেত্রে আপনার টেবিল ফ্যান ছেড়ে এই প্লান্টটাকে একটু এয়ার সার্কুলেশনের ব্যবস্থা করবেন, অথবা এমন জায়গায় রাখবেন একটু উঁচু জায়গায় যেখানে আপনার বারান্দা থেকে ক্রস ভেন্টিলেশন হয়, বাতাস ফ্লো করতে পারে। আর যারা ছাদে গ্রো করেন তাদের তো এই বিষয়ে তেমন চিন্তার কোনো কারণ নেই, তবে অবশ্যই খেয়াল করবেন পাশের বাসার এসি অথবা রান্নাঘরের যে ভ্যান্ট থাকে, মানে অ্যাডজাস্ট ফ্যান অথবা আপনার কুকিং হুডের যে ভ্যান্ট, ওটার থেকে দূরে রাখবেন। ওই কুকিং হুডের যে গ্যাসটা বের হয় রান্না করার সময়, ওইটা প্লান্টের বেশ ক্ষতি করে। এরপরে হচ্ছে আলো। আপনার অর্কিডের নতুন ফ্লাওয়ার স্পাইক ডেভেলপ করার জন্য আলোটা খুবই ইম্পর্ট্যান্ট। আলো যদি কম পায় তবে ফ্লাওয়ার স্পাইক ঠিকমতো ডেভেলপ করবে না। যারা রুমের ভিতরে গ্রো করবেন তারা অবশ্যই খেয়াল রাখবেন সামার টাইমে 16 ঘন্টা এবং শীতের সময় যেন 12 ঘন্টা মিনিমাম আলো দেওয়া হয়। আলোর পরিমাণ যদি বেশি হয়, মানে রৌদ্র যদি বেশি পড়ে এবং পাতা যদি বার্ন করা শুরু করে, ওই ক্ষেত্রে প্লান্টটা প্রোটেকশন মোডে চলে যাবে এবং গিয়ে সে ফ্লাওয়ার স্পাইকটি ডেভেলপ করবে না। এই জন্য আলো বেশি এবং কম কোনোটাই করা যাবে না। মনে রাখবেন ক্যাটলিয়া অর্কিডের আলোর রিকোয়ারমেন্ট সবচেয়ে বেশি। তারপরে হচ্ছে যে রেস্টিং পিরিয়ড। কিছু কিছু ক্যাটলিয়ার উইন্টার রেস্টের প্রয়োজন হয়, যেগুলো স্পিসিস ভ্যারাইটি আছে, ওই কীভাবে চিনতে পারবেন, ওইগুলো উইন্টারে কোনো রকম গ্রোথ আসবে না। যেহেতু এই যে দেখতে পাচ্ছেন এটাতে নিউ গ্রোথ আছে এবং ফ্লাওয়ার প্রডিউস করছে, সো এইটা আপনার উইন্টার রেস্টের প্রয়োজন নেই। ওই ধরনের অর্কিডে উইন্টার সিজনে একটু পানি কমিয়ে দিতে হবে এবং ফার্টিলাইজার চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা হবে। এখন হচ্ছে হিউমিডিটি। আপনার এটার মধ্যে মিনিমাম 50% হিউমিডিটি রাখতে হবে, কিন্তু এর নিচে যখন আমাদের এখানে হিউমিডিটি নেমে যাবে, ওই সময় আপনি মাঝে মাঝে স্প্রে করে এটা আশপাশে হিউমিডিটি বাড়িয়ে দিবেন। এবং যারা গ্রিন হাউসে গ্রো করেন তারা ফগার ব্যবহার করতে পারেন, আর যাদের ফগার ব্যবহার করার সুযোগ নেই তারা চাইলে হিউমিডিটি ট্রে মাধ্যমে হিউমিডিটি বাড়াতে পারেন। অনেকে প্রশ্ন করে থাকেন যে আপনার এটার ভিতরে ফ্লাওয়ার স্পাইক ডেভেলপ করে গিয়েছে, আপনাকে এটা কেটে দিবেন কিনা, মানে বের হতে পারছে না। যদি আপনার মনে হয় যে এটা বের হতে পারছে না, এখানে এসে এটা আপনার একটু স্পাইকটা বাঁকা হয়ে যাচ্ছে কিন্তু বের করতে পারছে না, এই ক্ষেত্রে আপনার মাথাটা খুব শার্প ব্লেড দিয়ে কেটে দিতে পারেন। অবশ্যই স্টেরিলাইজ ব্লেড দিয়ে কেটে দিবেন। অনেকেই বলে থাকেন যে আপনারা কি পুরাতন শীটগুলো ফেলে দিবেন কিনা। এটা কোনো দরকার নেই, যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরাতন শীট আছে, আমি ফেলিনি। কারণ এটা যদি আমি টানাটানি করতে যাই, অনেক সময় ভিতরে যদি টান পড়ে আমার প্রিসিডওয়ালটা ভেঙেও যেতে পারে, অথবা ভিতর থেকে এটি টিস্যু ছিঁড়ে আসতে পারে। এই জন্য আপনার এটি টানাটানি করার প্রয়োজন নেই। আর একটা জিনিস খেয়াল রাখবেন, প্রিসিডো বাল্ব যখন ডেভেলপ শুরু করবে তখন পানি উপর থেকে দেওয়ার চেষ্টা করবেন। উপর থেকে পানি দিলে এই 2 পাতার মাঝখানে পানি জমে অনেক সময় এখান থেকে পচা শুরু করে, এবং এগুলো কিন্তু ফাঙ্গিসাইড দিয়ে কিন্তু আপনার এই পচাগুলো রোধ করতে পারবেন না। এই জন্য পানি অবশ্যই এই দিক থেকে দিবেন, সবসময় নিচের সাইড থেকে পানি দেওয়ার চেষ্টা করবেন। উপর থেকে পানি ঢেলে দিবেন না, অথবা কোনো ধরনের শাওয়ারিং সিস্টেমে উপর থেকে পানি দিবেন না। যদি দিয়েও থাকেন পাতাটা পরিষ্কার করার জন্য, ওই ক্ষেত্রে অবশ্যই ফ্যান চালিয়ে অথবা ভালো মতো রৌদ্রযুক্ত, মানে খুব ব্রাইট এবং এয়ারি প্লেসে রেখে আপনারা এটা শুকিয়ে নেবেন। মেক শিওর যেন প্লান্টটা ভালো মতো শুকিয়ে যায়। আজ এই পর্যন্তই। অর্কিড বিষয়ক কোনো যদি প্রশ্ন থাকে তবে অবশ্যই আমাদের ইউটিউব কমেন্ট বক্স অথবা আমাদের ফেসবুক পেজে জানাবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।